হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের দশম শ্রেণী ভট্টাচার্য ব্রাদার্স যে টেক্সট বুকটা রয়েছে সেই টেক্সট বুক থেকে অধ্যায় নম্বর 8 এর 5 নম্বর টপিক ধাতুবিদ্যার অনুশীলনের প্রশ্ন উত্তর। দেখো, এই অনুশীলনী প্রশ্ন উত্তরে প্রথম প্রশ্নে কী রয়েছে? পিতল ও কাঁসা উভয়েই থাকে সিইউ এসএন এনআই জেডএন। কী থাকবে? উত্তর হবে সিইউ। 2 নম্বর কোশ্চেন আছে, কোনটি ডুরালুমিনে থাকে? এদের মধ্যে কোনটি ডুরালুমিনে উপস্থিত থাকে? অপশান এ এফই, অপশান বি জেডএন, অপশান সি এমএন আর অপশান ডি এজি। ডুরালুমিনে থাকে এমএন, কারণ ডুরালুমিনের উপাদান কি? অ্যালুমিনিয়াম, কপার, ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়াম। 3 নম্বর, কোনটি সালফাইড আকরিক? এদের মধ্যে কোনটি সালফাইড আকরিক, মানে সালফাইড ঘটিত আকরিক? দেখো, যদি মুখস্থও না থাকে তুমি দেখো বক্সাইডের সঙ্গে Al2O3, এটা একটা অক্সাইড। তারপরে হিমাটাইট, এটা Fe2O3, এটা একটা কি না অক্সাইড ঘটিত আকরিক। তারপরে রয়েছে ক্যালামাইনের সংকেত কি? ZnCO3। ক্যালামাইনের সংকেত হচ্ছে জিঙ্ক কার্বনেট। তবে এই যে তিনটে আমরা অপশান দেখলাম, তিনটেতে কোথাও কি সালফাইড রয়েছে? এটা হচ্ছে Fe2O3, তো সালফাইড নেই। সালফাইড তো অপশান বি করতে হবে আমাকে। আমার মনে হচ্ছে অপশানটা কি আছে, ইনকমপ্লিট লেখা রয়েছে। তারপরে কোশ্চেন দেখো, সালফাইড করে তো আকরিক আছে, রেড লেখা আছে। অ্যাকচুয়ালি রেড বলে তো কোনো আকরিক নেই। জিঙ্ক ব্লেন্ড আর কপার গ্লান্স, এই দুটো হচ্ছে সালফাইড আকরিক। তাই কোশ্চেনটা এখানে ভুল বলতো, ইনকমপ্লিট কোশ্চেন। তারপরে বলছে বক্সাইড কোন ধাতুর আকরিক? বক্সাইড অ্যালুমিনিয়ামের আকরিক। ক্যালামাইন কোন ধাতুর আকরিক? ক্যালামাইন জিঙ্কের আকরিক। সংকেত কি? ZnCO3, ক্যালামাইনের সংকেত। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বেশি পরীক্ষায় আছে, ক্যালামাইন আর বক্সাইড। তারপরে হচ্ছে 6 নম্বর প্রশ্ন, কোন আয়নের উপস্থিতিতে লোহায় মরিচা পড়া ত্বরান্বিত হয়? এদের মধ্যে কোন আয়নের উপস্থিতিতে লোহায় মরিচা পড়া ত্বরান্বিত হয়? Cl- আয়নের উপস্থিতিতে। থার্মিট পদ্ধতির বিজারককে? থার্মিট পদ্ধতির বিজারক হচ্ছে Al, অ্যালুমিনিয়াম। আয়রনের আকরিক কি? এদের মধ্যে আয়রনের আকরিক কি? আয়রনের হচ্ছে ম্যাগনেটাইট, হচ্ছে আয়রনের আকরিকের নাম। ক্যালামাইন জিঙ্কের আকরিক, গিবসাইট কপারের আকরিক, আর কিউপ্রাইটও কপারের আকরিক। গিবসাইট ও অ্যালুমিনিয়ামের আকরিক। গিবসাইট কার আকরিক? অ্যালুমিনিয়ামের আকরিক। ক্যালামাইন হচ্ছে জিঙ্কের আকরিক, আর কিউপ্রাইট হচ্ছে কপারের আকরিক। 9 নম্বর প্রশ্ন, কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়? কার্বন বিজারণ পদ্ধতি সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম না জিঙ্ক? উত্তর হবে জিঙ্ক। 10 নম্বর প্রশ্নটি কি রয়েছে? বলেছে নিচের কোন ধাতুটি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না? এদের মধ্যে কোনটিকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না জানতে চেয়েছে। উত্তর কী হবে? জিঙ্ক। কোশ্চেন নম্বর 11, গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতুটি কি? তামা, দস্তা, লোহা, অ্যালুমিনিয়াম। গ্যালভানাইজেশনে ব্যবহার করা হয় দস্তা। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি লোহার আকরিক নয়? ম্যাগনেটাইট, সিডারাইট, রেড হেমাটাইট না ক্রায়োলাইট? উত্তর কী হবে? ক্রায়োলাইট, কারণ ক্রায়োলাইটের সংকেত হচ্ছে AlF3.NaF, এটা হচ্ছে ক্রায়োলাইটের সংকেত। পরবর্তী কোশ্চেন 13, মরিচা ধরা হলো একটি জারণ প্রক্রিয়া, বিজারণ প্রক্রিয়া, জারণ বিজারণ প্রক্রিয়া? কোনোটিই নয়। মরিচা হলো একটি জারণ বিজারণ প্রক্রিয়া। কপার সালফেট CuSO4 থেকে Cu-কে প্রতিস্থাপন করতে পারে কোনটি? Fe, Au, Hg, Hg। উত্তর হবে Fe। কোনটির মধ্যে Al বর্তমান, মানে অ্যালুমিনিয়াম রয়েছে কোনটিতে? ব্রোঞ্জ, কাঁসা, জার্মান সিলভার না ডুরালুমিন? কী রয়েছে? ডুরালুমিনের মধ্যে অ্যালুমিনিয়াম থাকে।
16 নম্বর প্রশ্ন, ZnO থেকে Zn মুক্ত করা হয় কার্বন বিজারণ পদ্ধতি, থার্মিট পদ্ধতি, শত বিজারণ পদ্ধতি না তড়িৎ বিজারণ পদ্ধতিতে? ZnO থেকে জিঙ্ক মুক্ত করা হয় কি পদ্ধতিতে? না কার্বন বিজারণ পদ্ধতিতে। এই হলো তোমাদের 16খানা MCQ প্রশ্নের উত্তর। পরবর্তী কোশ্চেনগুলো এখনই করে দেওয়া হবে। তার আগে তোমাদের প্রত্যেককে বলবো, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এবং তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবে। দেখো পরের কোশ্চেন 2-1, রট আয়রনে কার্বনের পরিমাণ কত? রট আয়রন যেটা রয়েছে সেখানে কার্বন কতটুকু থাকে? রট আয়রনে কার্বনের পরিমাণ হচ্ছে 0.1 থেকে 0.15%। জিরো পয়েন্ট 1% থেকে শুরু করে 0.15%। 2 নম্বর প্রশ্ন কি বলেছে? মরিচার সংকেত লেখো। মরিচার সংকেত কি? Fe2O3.XH2O। 3 নম্বর প্রশ্ন কি বলেছে? 3 নম্বর, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম ও সংকেত। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম হচ্ছে বক্সাইট। সংকেত কি? Al2O3.2H2O। কোশ্চেন নম্বর 4 নম্বর প্রশ্ন কি বলেছে? যে গ্যালভানাইজেশনের ক্ষেত্রে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? না জিঙ্কের প্রলেপ দেওয়া হয় বা দস্তার প্রলেপ দেওয়া হয়। 5, জার্মান সিলভারে কত শতাংশ সিলভার রয়েছে? জার্মান সিলভারে 0% সিলভার রয়েছে। জার্মান সিলভারে সিলভার থাকেই না। তারপরে 7 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন মিচিং রয়েছে। 7এরটা কি বলেছে দেখো, রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হওয়ার ঘটনাকে কি বলা হয়? যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয় তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। 8, ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক? ক্রায়োলাইট অ্যালুমিনিয়ামের আকরিক, মিনিয়াম। 9 নম্বর প্রশ্ন কি রয়েছে? থার্মিট পদ্ধতিতে ব্যবহৃত বিজারক কি? থার্মিট পদ্ধতিতে ব্যবহৃত বিজারক হচ্ছে অ্যালুমিনিয়াম, Al। 10, আয়রন পাইরাইটিস এর সংকেত কি? আয়রন পাইরাইটের সংকেত হচ্ছে Fe2। এর সাথে কিছু থাকে আয়রন পাইরাইটের সাথে? Fe2। 11, থার্মিটে Fe2O3 ও Al এর ওজনগত অনুপাত কত? ওজনগত অনুপাত হচ্ছে 3:1। 12 নম্বর প্রশ্ন দেখো, কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারক হিসাবে সাধারণত কার্বন মনোক্সাইড ব্যবহার করা হয়। এই গেল তোমাদের শূন্যস্থান। পরবর্তী রয়েছে দুটো সত্য মিথ্যা। কি বলেছে? ধাতুর সক্রিয়তা সারির সবচেয়ে উপরের ধাতুটির নাম হলো সোডিয়াম। এটা মিথ্যা, সবচেয়ে উপরে থাকে পটাশিয়াম। তারপর কি বলছে? বক্সাইডের সংকেত Al2O3, এটাও মিথ্যা। এটা কী হবে? Al2O3.2H2O। এটা হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন দেখো কি রয়েছে। একটা স্তম্ভ ডান স্তম্ভ বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলাতে হবে। বক্সাইট, এর মধ্যে বক্সাইডের সংকেত কি? Al2O3.2H2O। তো এটা উত্তর হচ্ছে 1। তারপরে হচ্ছে রেড হেমাটাইট এর সংকেত কোনটা এদের ভিতরে? রেড হেমাটাইটের সংকেত হচ্ছে অপশান সি, এটা হচ্ছে রেড হেমাটাইটের সংকেত। ক্রায়োলাইটের সংকেত কোনটা এর মধ্যে? ক্রায়োলাইট হচ্ছে এটা, Al3.23NaF। ক্যালামাইনের সংকেত হচ্ছে এটা, ক্যালামাইন। তো এই গেল তোমাদের প্রথম স্তম্ভটা। পরের স্তম্ভটা রয়েছে একটি আছে, এগুলো হচ্ছে ধাতু সংকর আর এগুলো কম্পোজিশন। প্রথম হচ্ছে কাঁসা। কাঁসা কার মিশ্রণ? কপার আর টিনের মিশ্রণ হচ্ছে কাঁসা। পিতল হচ্ছে কপার আর জেডেনের মিশ্রণ।
জার্মান সিলভার কোনটা? এর ভিতরে জার্মান সিলভার উপরে এটা সিইউ জেডেন এবং এনআই এর মিশ্রণ হচ্ছে জার্মান সিলভার। আর ব্রোমিন হচ্ছে এই মিশ্রণটা, হচ্ছে অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ। এটা হচ্ছে কিসের? না, জার্মান সিলভারের। 17 নম্বর প্রশ্ন, থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন দুটি ধাতুর নাম লেখো। তো থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এফি, আয়রন। আর কাকে নিষ্কাশন করা হয় থার্মিটে? ক্রোমিয়াম, সিআর, ম্যাঙ্গানিজ। ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত? ইস্পাতের ভিতরে কার্বন কতটুকু থাকে? 0.15% থেকে শুরু করে 1.5% পর্যন্ত কার্বন থাকে ইস্পাতের ভিতরে। এই হলো তোমাদের সমস্ত এসএকিউ, এমসিকিউ, শর্ট কোশ্চেন সব উত্তর। এবার যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যেগুলো রয়েছে, অর্থাৎ 18খানা কোশ্চেন, 19খানা কোশ্চেন রয়েছে এখানে। এই কোশ্চেনগুলো তোমাদের টেক্সট বইয়ের কোথা থেকে কোথাও উত্তর দেখতে হবে সেগুলো একবার দেখিয়ে দেবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। দেখো 3-1, অ্যালুমিনিয়াম এবং ক্যালসিয়াম অক্সাইড থেকে কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ও ক্যালসিয়াম ধাতু নিষ্কাশন করা যায় না কেন? এটা হচ্ছে কোশ্চেন। দেখো এর উত্তর কি হবে? উত্তর হচ্ছে এইটা। দেখো, সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম এই সমস্ত তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুগুলি অত্যন্ত সক্রিয় হয়। এই সমস্ত ধাতুগুলির তড়িৎ ঋণাত্মক মৌল অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি থাকায় ধাতুগুলির অক্সাইড যৌগগুলি অত্যন্ত সুস্থিত প্রকৃতির হয়। তাই কার্বন দ্বারা এই সমস্ত ধাতব অক্সাইডগুলিকে বিজারিত করে ধাতু মুক্ত করা যায় না। এবং 2 নম্বর পয়েন্ট কী বলেছে দেখো, এছাড়া কোনো কোনো ধাতুর অক্সাইড, যেমন ক্যালসিয়াম অক্সাইড সিএও, অ্যালুমিনিয়ামের অক্সাইড, এরা উচ্চ উষ্ণতায় কার্বনের সঙ্গে বিক্রিয়া করে কার্বাইডের যৌগ তৈরি করে, ক্যালসিয়াম কার্বাইড অথবা অ্যালুমিনিয়াম কার্বাইড গঠন করে। সেই সকল কারণে ক্যালসিয়াম, সোডিয়াম বা অ্যালুমিনিয়াম থেকে আমরা কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করতে পারি না। আশা করি বোঝা গেল। তবে এইখানকার উত্তরটা লিখতে হবে। প্রথম প্রশ্নের উত্তর 3-1, পরবর্তী 3-2। আর্দ্র বায়ুতে জিঙ্কের উজ্জ্বলতা হ্রাস পায় কেন? দেখো, আর্দ্র বায়ুতে জিঙ্কের হ্রাস পায় তার কারণ কি না, সাধারণ উষ্ণতায় আর্দ্র বায়ুতে জিঙ্ক রেখে দিলে জিঙ্কের ওপর ক্ষারীয় জিঙ্ক কার্বনেট ZnCO3 2ZnOH এর একটি সাদা আস্তরণ পড়ে, ফলে আর্দ্র বায়ুতে জিঙ্ক ক্ষয়প্রাপ্ত হয়। 3, অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়া চাটনি খাওয়া উচিত নয় কেন? অ্যালুমিনিয়ামের যে ফয়েল, সেখানে চাটনি যদি মুড়ে দেয় সেগুলো খাওয়া উচিত নয়। এর কারণ রয়েছে, দেখো কি বলছে, যে টক জাতীয় খাবার, আম্লিক ফল বা আচার, অ্যালুমিনিয়াম এর সাথে আরও কিছু একসাথে অ্যাড করেছে। তোমাদের পরীক্ষায় জিঙ্ক আসতে পারে, কপার আসতে পারে। যদি শুধু অ্যালুমিনিয়াম থাকে এখানে জিঙ্ক কপারটা বাদ দিয়ে লিখবে। অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয়, কারণ কি, টক জাতীয় খাবার, আম্লিক ফল বা আচারে বিভিন্ন জৈব অ্যাসিড, যেমন অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড ইত্যাদি উপস্থিত থাকে। এগুলো অ্যালুমিনিয়াম পাত্রের সঙ্গে জৈব অ্যাসিডের বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম ধীরে ধীরে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ঘটিত লবণ তৈরি করে। এখানে বিক্রিয়া দেখো দেওয়া আছে 6RCOOH + 2Al থেকে অ্যালুমিনিয়াম অ্যাসিটেট বা অ্যালুমিনিয়ামের একটা অক্সাইড লবণ টাইপের লবণ তৈরি করে। এই লবণটা জলতন্ত দ্রাব্য, যেগুলো আমাদের খাবারের সাথে মিশে গিয়ে আমাদের দিয়ে গেলে আমাদের ক্ষতি হয়, সেজন্য খাওয়া উচিত নয়। 4 নম্বর, থার্মিট মিশ্রণ কি? থার্মিট পদ্ধতিতে বিজারক কি? থার্মিট মিশ্রণ কাকে বলে? দেখো, থার্মিট মিশ্রণ কোনটাকে বলা হয়? ফেরিক অক্সাইড ও অ্যালুমিনিয়াম চূর্ণে 3:1 মিশ্রণকে ফায়ার ক্লেতে রেখে, এই যে মিশ্রণটাকে অ্যাকচুয়ালি থার্মিট মিশ্রণ বলা হয়। এখানে দেখো দেওয়া আছে, এই তো থার্মিট পদ্ধতিতে গৃহীত 3 ভাগ ফেরিক অক্সাইড এবং 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণকে থার্মিট মিশ্রণ বলে।
আর এর সাথে একটা কোশ্চেন রয়েছে, কি কোশ্চেন না, থার্মিট পদ্ধতিতে বিজারক হচ্ছে অ্যালুমিনিয়াম। 5, অ্যালুমিনিয়ামের একটি সংকর ধাতুর নাম ও সংকেত লিখো। অ্যালুমিনিয়ামের একটি সংকর ধাতুর নাম কি না ডুরালুমিন। কি হবে নাম? ডুরালুমিন, সরি হ্যাঁ, ডুরালুমিন হচ্ছে নাম। এর সংকেত কি? Al প্লাস Cu প্লাস Mg প্লাস ম্যাঙ্গানিজ। বায়ুতে ধাতব কপার রেখে দিলে কিছুক্ষণ পরে ওই কপার সবুজ হয়ে যায় কেন? দেখো কেন সবুজ হয়ে যায় না, আর্দ্র বায়ুর সংস্পর্শে দীর্ঘদিন তামা বা তামার তৈরি কোনো বস্তুকে রাখলে বস্তুটির ওপর কিউপিক অক্সাইডের শুষ্ক আস্তরণ পরে অক্সাইডের আস্তরণটি বায়ুর অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়ায় সবুজ বর্ণের ক্ষারকীয় কপার কার্বনেটে পরিণত হয়। ফলে বস্তুর ওপর আস্তরণটি সবুজ বর্ণ ধারণ করে। সবুজ বর্ণের স্তরটিকে বলা হয় প্যাটিনা। বিক্রিয়া কি না Cu প্লাস H2O প্লাস CO2 প্লাস O2 থেকে CuCO3 প্লাস CuOH হোল টু আইস, যেটার রং হচ্ছে সবুজ। কোশ্চেন নম্বর 7, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে উদাহরণসহ দেখাও যে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। আমরা এখানে একটা বিক্রিয়া রয়েছে, এটা উল্লেখ করতে পারি যে কোনো জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটে। তার ব্যাখ্যা, কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে জারিত হলে বিক্রিয়া মাধ্যমে উপস্থিত অপর কোনো আয়ন বা পরমাণু অবশ্যই ওই বর্জিত ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে। অর্থাৎ জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে। যেমন CuSO4 এর জলীয় দ্রবণ প্লাস Zn থেকে তৈরি হয় ZnSO4 প্লাস Cu। এখানে Cu2 প্লাস অ্যাকোয়াস স্টেটে রয়েছে, এর সাথে যখন SO4 2 মাইনাস অ্যাকোয়াস বিক্রিয়া থাকে, প্রেজেন্স থাকে, আর Zn এর বিক্রিয়া ঘটায় কী করে, তখন Zn দুটো ইলেকট্রন ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে Zn2 প্লাস হয়ে যাবে এবং সেই দুটো ইলেকট্রন কপার গ্রহণ করে বা Cu2 প্লাস গ্রহণ করে কী হয়ে যাবে না Cu হয়ে যাবে। এখানে কি করে, Zn দুটো ইলেকট্রন বর্জন করে জারণ বিক্রিয়া সম্পূর্ণ করে এবং কপার দুটো ইলেকট্রন গ্রহণ করে কী করে Cu2 প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে বিজারণ বিক্রিয়া সম্পূর্ণ করে। অর্থাৎ আমরা বলতে পারি জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে সম্পন্ন হয়। 8, তামার একটি আকরিকের নাম ও সংকেত উল্লেখ করো। মরিচা কি? তামার আকরিকের নাম কি হবে? তামার আকরিক দেখো এখানে অনেকগুলো দেওয়া আছে, তোমরা পড়ে নিও। তামার আকরিক কপার গ্ল্যান্স Cu2S, কপার পাইরাইটিস CuFeS2, ম্যালাকাইট CuCO3.CuOH হোল টু আইস। মরিচা কি? মরিচা হলো অবিশুদ্ধ লোহাকে আর্দ্র বায়ুতে উন্মুক্ত অবস্থায় রেখে দিলে লোহার ওপর লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে এবং লোহা ক্ষয়প্রাপ্ত হয়। এই ঘটনাকে লোহায় মরিচা পড়া বলে। মরিচা হলো শোধক ফেরিক অক্সাইড, এর সংকেত Fe2O3.X, H2O, X এর মান পরিবর্তনশীল, এটাকে মরিচা বলা হয়। পরের কোশ্চেন, থার্মিট পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের নীতি ও সমীকরণ উল্লেখ করো। থার্মিটের নীতি ও সমীকরণ দেখো। নীতি, থার্মিট পদ্ধতিতে নীতি, উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের উচ্চ তড়িৎ-ধনাত্মক যে ধাতু, এই অ্যালুমিনিয়ামের তীব্র আসক্তি রয়েছে। এর কারণে নিম্ন তড়িৎ-ধনাত্মক ধাতু কিছু সমৃদ্ধিগত ধাতুর অক্সাইড কী হতে পারে, Fe2O3 হতে পারে, Cr2O3 হতে পারে, MnO2 হতে পারে। এর অ্যালুমিনিয়াম চূর্ণসহ উত্তপ্ত করলে প্রায় 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত উত্তপ্ত করলে অক্সাইডগুলি অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হয়ে ধাতুতে পরিণত হয়। আবিষ্কর্তার নাম অনুসারে এই ধাতু নিষ্কাশন পদ্ধতিতে বলা হয় গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি। এখানে অ্যালুমিনিয়াম কী করে, বিজারক রূপে কাজ করে। এখানে বিক্রিয়া কি, Al2O3 প্লাস 2Al থেকে তাপ দিলে Fe প্লাস Al2O3, একইভাবে Cr2O3 হলে A2Al থেকে 2Cr প্লাস Al2O3, এ হলো বিক্রিয়া।
10। লোহাতে মরিচা পড়া কিভাবে সম্পূর্ণ হয় তা বিক্রিয়া সহযোগে লেখো। দেখো লোহার মরিচা পড়ার প্রক্রিয়া, এখানে মরিচা পড়ার প্রক্রিয়া, মরিচা মূলত একটি তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া। ল্যাম্বার্টের মতবাদ অনুযায়ী জল বা জলীয় বাষ্পের উপস্থিতিতে লোহার পৃষ্ঠতলে অসংখ্য ছোট ছোট তড়িৎ কোষের সৃষ্টি হয়। এই তড়িৎ কোষগুলিকে অবক্ষয় কোষ বলা হয়। এই কোষগুলিতে লোহার কণাগুলি অ্যানোড এবং কার্বন জাতীয় অশুদ্ধি ক্যাথোড এবং অক্সিজেনে দ্রবীভূত জল তড়িৎবিষ্ট রূপে কাজ করে। অ্যানোডে বিক্রিয়া কী হয়, এফি থেকে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe2+ তৈরি করে। ক্যাথোডে বিক্রিয়া হয় বিজারণ, O2 + H2O + 2E থেকে তৈরি হয় OH-, এবং মোট বিক্রিয়া হলো কী তবে Fe + O2 + H2O থেকে Fe2+ + OH- বা FeOH2। এই FeOH আবার অক্সিজেনের প্রভাবে ভেঙে গিয়ে তৈরি করে Fe2O3, এবং Fe2O3 অণু জলের সাথে বিক্রিয়া করে তৈরি হয় Fe2O3.X H2O দিয়ে এইভাবে মরিচা পড়ে। এই হচ্ছে টোটাল বিক্রিয়া মরিচা কীভাবে পড়ে এবং তার সমীকরণ। পরের প্রশ্ন দেখুন, CuSO4 দ্রবণে লোহার পেরেক রাখলে কি ঘটে সমীকরণ সহ লেখো। দেখো আমরা বলেছি কি, যদি লোহা CuSO4 এর একটা দ্রবণ নিয়েছি, এর ভিতরে একটা লোহার পেরেক যদি ডুবিয়ে দিই, মানে পরীক্ষা করলাম কি CuSO একটি টেস্ট টিউবে নীল বর্ণের কপার সালফেটের দ্রবণ নেওয়া হলো, তার মধ্যে একটি লোহার পেরেক ডুবিয়ে দেওয়া হলো। আমরা কি দেখব, যে টেস্ট টিউবের নিচে লালচে বাদামি বর্ণের ধাতব কপারের অধক্ষেপ পড়ছে এবং লোহার পাতটি কিছুটা ক্ষয়ে গেছে। ধীরে ধীরে কপার সালফেটের জলীয় দ্রবণের নীল বর্ণ হালকা হতে থাকে, অবশেষে দ্রবণটি হালকা সবুজ বর্ণে পরিণত হয়। এটা হচ্ছে আমাদের টোটাল পর্যবেক্ষণ। এখানে কি ঘটছে না, লোহা কপারের উপরে অবস্থান করে সক্রিয়তা শ্রেণীতে, সেজন্য লোহা কপারের অপেক্ষা রাসায়নিকভাবে অধিক সক্রিয়, সেজন্য লোহার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা অধিক হয়। লোহার পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে Fe2+ আয়নে পরিণত হয় এবং এই বর্জিত দুটি ইলেকট্রন কপার সালফেট দ্রবণে উপস্থিত Cu2+ আয়ন গ্রহণ করে ধাতব কপারে পরিণত হয়। Fe কী করে, দুটি ইলেকট্রন করে Fe2+ + 2E জারণ বিক্রিয়া সম্পন্ন করে, আর Cu2+ দুটি ইলেকট্রন গ্রহণ করে Cu রূপে বিজারিত হয়। যে নীল বর্ণের দ্রবণ আস্তে আস্তে হালকা সবুজ বর্ণে পরিণত হয়। মোট বিক্রিয়া কি, Fe + CuSO4 থেকে FeSO4 + Cu। কোশ্চেন নম্বর 12 কি বলেছে না, মরিচা নিবারণের 3টি উপায় লেখো। মরিচা কী করে নিবারণ করবে তা 3টে উপায় দেখো। 1 নম্বর নিবারণ সমূহ। 1 নম্বর, লোহার দ্রব্যের ওপর আলকাত্রা, রং, বার্নিশ প্রভৃতির আস্তরণ দিয়ে মরিচা পড়া রোধ করা যায়। 2 নম্বর, লোহার বস্তুর ওপরে অন্য ধাতুর ক্ষয়রক্ষী আবরণ সৃষ্টি করা যেতে পারে, যেমন গ্যালভানাইজেশন করে করতে পারে আমরা। এই পদ্ধতিতে লোহার উপর দস্তার খুব পাতলা আস্তরণ দেওয়া হয়। টিন প্লেটিং করে করতে পারি, লোহার উপর টিনের প্রলেপ দেওয়া হয়। ইলেকট্রোপ্লেটিং করে করতে পারি, যা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার উপরে CO, নিকেল, Cr প্রভৃতি ধাতুর প্রলেপ দিয়ে লোহার ক্ষয় রোধ করা হয়। 13, সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, কেন ব্যাখ্যা করো। দেখো, যে আকরিক খনিজ কাকে বলে তোমরা ভালো করে জানতে হবে এটাকে, যে আকরিক খনিজ কাকে বলে। আমরা দেখো, খনিজ হচ্ছে যে সমস্ত ধাতব, কিছু অধাতব, অজৈব, জৈব, প্রাকৃতিক পদার্থ ভূগর্ভে কিংবা ভূপৃষ্ঠে বালি, কাদা ও মাটির সঙ্গে মিশ্রিত অবস্থায় প্রধানত কঠিন যৌগের আকারে 2 বা 1টি ক্ষেত্রে তরল যৌগের আকারে অবস্থান করে, সেই সব পদার্থকে খনিজ বলা হয়। আর আকরিক কোনটা, যে খনিজ থেকে অপেক্ষাকৃত সহজে, সুলভে এবং তুলনামূলক কম জটিল রাসায়নিক প্রক্রিয়ায় উচ্চ গুণসম্পন্ন ধাতু নিষ্কাশন করা হয়, তাকে ধাতুর আকরিক বলা হয়। তবে কি বললাম, যদি আমরা উদাহরণ দিই, যে বক্সাইড এবং ফ্লেসপার। বক্সাইডের সংকেত কি জানো, Al2O3, আর ফ্লেসপারের সংকেত, বক্সাইড ও ফ্লেসপার দুটোই কি, যে কার, অ্যালুমিনিয়ামের খনিজ। কিন্তু কেবলমাত্র বক্সাইড Al2O3.2H2 থেকে সহজে সুলভে উন্নত মানের Al ধাতু নিষ্কাশন করা যায়, কিন্তু ফ্লেসপার থেকে করা যায় না। তাই আকরিকের সংজ্ঞা অনুসারে বক্সাইড অ্যালুমিনিয়ামের আকরিক হলেও ফেলসপার অ্যালুমিনিয়ামের খনিজ নয়, আকরিক। একটা উদাহরণ দিয়ে বলতে পারো উপরের, প্রথমে এই ধরনের কোশ্চেন আসলে প্রথমে চেষ্টা করবে যে আকরিক এবং খনিজ কাকে বলে সেটা বলার, তারপরে উত্তর লিখবে, তারপরে একটা উদাহরণ দিয়ে দেবে। এই উদাহরণটা অথবা নিচের উদাহরণটা, যেমন
হেমাটাইট এবং আয়রন পাইরাইডসের মধ্যে হেমাটাইট আয়রনের আকরিক, কিন্তু আয়রন পাইরাইডস আকরিক নয়। কারণ কি, যে এই যে আয়রন পাইরাইডস থেকে আমরা সহজে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি না, কিন্তু হেমাটাইট থেকে পারি। জিঙ্ক এবং লোহার প্রধান আকরিকের নাম ও সংকেত উল্লেখ করো। জিঙ্ক এবং লোহার প্রধান আকরিকের নাম ও সংকেত। জিঙ্কের প্রধান আকরিক হচ্ছে জিঙ্ক ব্লেন্ড ZnS, ক্যালামাইন ZnCO3, আর লোহার প্রধান আকরিক হচ্ছে রেড হেমাটাইট Fe2O3। তাহলে হচ্ছে ক্যাথোডীয় সংরক্ষণ বলতে কি বোঝো? ক্যাথোডীয় সংরক্ষণ বলেছে যে এই প্রক্রিয়ায় লোহার বস্তুকে এবং উচ্চ পরাধর্মী ধাতু যেমন জিঙ্ক বা ম্যাগনেসিয়াম পাত বা খণ্ডকে অন্তরিত পরিবাহী তারের মাধ্যমে সংযোগে রাখা হয়। এক্ষেত্রে এই ম্যাগনেসিয়াম বা জিঙ্ক অ্যানোড হিসাবে কাজ করে এবং লোহা ক্যাথোড হিসেবে কাজ করে, অর্থাৎ Mg এর উপস্থিতিতে লোহার জারণ ঘটে না এবং লোহার উপর মরচে পড়ে না। এই পদ্ধতিকে বলা হয় ক্যাথোডীয় প্রোটেকশন বা ক্যাথোডীয় সংরক্ষণ। আর Mgকে বলা হয় স্যাক্রিফাইসাল অ্যানোড। চলো, CuSO4 জলীয় দ্রবণে এক টুকরো জিঙ্ক যোগ করলে কি ঘটে? ইলেকট্রন তত্ত্বের সাহায্যে দেখাও। কি বলছে? CuSO4 জলীয় দ্রবণ, CuSO4 জলীয় দ্রবণে কী যোগ করেছে? এটা অ্যাকোয়াস, এখানে জিঙ্ক যোগ করেছে, তবে কী ঘটবে? আমরা জানি CuSO4 জলীয় দ্রবণ, অর্থাৎ Cu এখানে 2+ রূপে থাকে প্লাস SO4 2- রূপে থাকে। এর দ্রবণে যদি আমরা জিঙ্ক যোগ করি, তবে জিঙ্ক কী আছে? CuSO4 উপরে রয়েছে কিছু তৈরিতাসীন শ্রেণীতে, সেজন্য Cu থেকে Zn বেশি সক্রিয়। সেজন্য করবে কি না, এখানে Zn কি করবে? দুটো ইলেকট্রন ত্যাগ করে Zn2+ রূপে পরিণত হয়। Zn কী করতে হয়? Zn তার দুটো ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি। ত্যাগ করার প্রবণতা বেশি হওয়ার জন্য Zn কী করে? দুটো ইলেকট্রন ত্যাগ করে Zn2+ হয়ে যাবে। এই যে দুটো ইলেকট্রন Zn ত্যাগ করছে -2e, এই দুটো ইলেকট্রন কপার গ্রহণ করে ধাতব কপারে পরিণত হবে, তার সাথে SO4 2- প্রেজেন্স থাকবে। এখানে আমরা দ্রবণ পাচ্ছি কি? ZnSO4 + Cu। তবে আমরা এখান থেকে কী বলতে পারি না, CuSO4 জলীয় দ্রবণে Zn যোগ করলে ZnSO4 এবং ধাতব কপারে পরিণত হয়। এই হচ্ছে ইলেকট্রন তত্ত্ব। এখানে লিখব কি? Zn অধিক ক্রিয়াশীল হয়, দুটো ইলেকট্রন ত্যাগ করে Zn2+ রূপে দ্রবণে চলে আসে এবং এই দুটো ইলেকট্রন Cu2+ গ্রহণ করে ধাতব কপারে পরিণত হয়। তো এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া, অবশ্যই এটি জারণ বিজারণ বিক্রিয়া। তারপরে লোহার তৈরি জাহাজে তাড়াতাড়ি মরচে পড়ে কেন? লোহার তৈরি জাহাজের উপরে তাড়াতাড়ি মরচে পড়ার কারণ হলো না, জলের ভিতরে লোহার তৈরি জাহাজ কোথায় থাকে? জেনারেলি সমুদ্র জলে থাকে, সমুদ্র জলে ভাসে। আর সমুদ্র জলের ভিতরে প্রচুর পরিমাণে Cl- SO4 2- আয়ন থাকলে লোহাতে দ্রুত মরিচা পড়ে, তাই সমুদ্রগামী জাহাজে বা জলের পাইপে দ্রুত মরিচা পড়ে। তারপরে সংকর ধাতুর ব্যবহারের দুটি সুবিধা লেখো। সংকর ধাতু ব্যবহারের সুবিধা কী? সংকর ধাতুর তাপ ও তড়িৎ পরিবহন ক্ষমতা প্রয়োজন মতো বাড়ানো বা কমানো যায়। উপাদান ধাতুগুলি অপেক্ষা সংকর ধাতুর কাঠিন্য বেশি। জলবায়ুর হাত থেকে ধাতুকে রক্ষা করা যায়, আর ধাতুর ক্ষয় রোধ হয়। নমনীয়তা ও ঘাত সহনশীলতা সম্প্রসারণতা নিয়ন্ত্রণ করা যায়। শেষ প্রশ্ন দেখো কি বলেছে না, আকরিক থেকে ধাতু নিষ্কাশন মূলত একটি বিজারণ বিক্রিয়া, ব্যাখ্যা করো। আকরিক থেকে ধাতু নিষ্কাশন কি বিক্রিয়া? একটি মূলত বিজারণ বিক্রিয়া, সেটি ব্যাখ্যা করতে হবে। দেখো কি বলেছে এখানে, যে ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া। কোনো আকরিক থেকে যে সকল উপায়ে সহজে ও সুলভে ধাতুকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় সেই পদ্ধতিকে ধাতু নিষ্কাশন বলে। আকরিক হলো ধাতব যৌগ, ধাতুগুলি হলো তড়িৎ ধনাত্মক মৌল। ধাতব যৌগে ধাতুটি ধনাত্মক জারণ স্তরে বা ক্যাটায়ন হিসাবে থাকে, কিন্তু নিষ্কাশনের সময় ধাতব যৌগ গঠনকারী ধাতব ক্যাটায়ন Mn2+ ইলেকট্রন গ্রহণ করে তথা বিজারণের মাধ্যমে ধাতুতে পরিণত হয়। Mn++Ne থেকে ধাতব M, যেখানে Mn+ হলো আকরিক মধ্যস্থ ধাতব আয়ন। কাজেই বলা যায় যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া। এই হলো ধাতুবিদ্যার
চ্যাপ্টারের শেষ কোশ্চেন এখানে শেষ করছি ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এবং অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে কেমন লেগেছে তোমাদের ভিডিও সলিউশন। থ্যাংক ইউ।